থেকে ধরে তাকে শাস্তি দেওয়া হয়েছে। মাননীয় মণ্ডলী, এখানে রোধের তাহলে কাজটা কে বেশি করেছে, সরকার করেছে না গণমাধ্যম করেছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, উদাহরণের স্বার্থে বলছি, ধরুন আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, রোড অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে নেওয়া অতীব জরুরি হয়ে গেছে। তো সেখানে তাকে কিছু লোক হাসপাতালে নিয়ে গেছে। অপরদিকে আমি যখন খবরটি শুনতে পেলাম তখন আমি দৌড়িয়ে হাসপাতালে গিয়েছি। হাসপাতালে গিয়ে দেখি যে চিকিৎসক তার চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে এবং ওখানকার যে লোকগুলো ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি হয়েছে। ওনারা সম্পূর্ণ কথা বললো এবং আমরা সবার কাছে দোয়া দরুদ করলাম এবং আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিলাম যে আমার বন্ধু অসুস্থতা হয়েছে, অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু মাননীয় মডারেটর, সুস্থতার জন্য যেমন চিকিৎসক আবশ্যক, আমাদের ভূমিকা যেমন নেই, ঠিক তেমনি দুর্নীতি রোধে গণমাধ্যম সরকারের ভূমিকায় অতুলনীয়। মাননীয় মডারেটর, অনেক খাত রয়েছে যে খাতগুলোতে গণমাধ্যম সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে গণমাধ্যমের কোনো হস্তক্ষেপই নাই। কিন্তু মাননীয় মডারেটর, একটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হচ্ছে সরকার, যে কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে, যে কোনো তথ্য নিশ্চিত করতে পারে, তথ্য চাইতে পারে। তাহলে মাননীয় মডারেটর, এই যে আমরা দেখি যে যখন গণমাধ্যম থাকে সেটা আমরা দেখি যে অনেকগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক। তাহলে মাননীয় মডারেটর, যখন ব্যক্তিকেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই গণমাধ্যমগুলো থাকে, তাদের স্বার্থপ্রণীত তারা জনগণের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কিছু বলবে না। তাই মাননীয় মডারেটর, দুর্নীতি রোধে সরকার গণমাধ্যম অপেক্ষা সরকারি বেশি কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর। ইতিহাস বিভাগের দ্বিতীয় বক্তা সামিরা আক্তার নীলকে তার বক্তব্য রাখতে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। মাননীয় মডারেটর আমার বিপক্ষে প্রথম বক্তব্য বলে গেলেন দুর্নীতি রোধ নিয়ে। এটা শুধু গণমাধ্যমের ক্ষমতা সীমিত এবং সরাসরি আইন প্রয়োগ করতে পারে না, তবে গণমাধ্যম ভূমিকা মূলত দুর্নীতির ঘটনায় প্রকাশ করে এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করা, যাতে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। জনগণের সচেতনতা করার মাধ্যমে গণমাধ্যম সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে, যা আইন প্রয়োগকে কার্যকর করতে সহায়তা ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুর্নীতি রোধে সরকারের তুলনায় গণমাধ্যম বেশি কার্যকর, কারণ এটি দ্রুতগামী এবং সরাসরি জনগণের কাছে পৌঁছাতে পারে। অনেক সময় রাজনৈতিক এবং ক্ষমতাসীন দলের স্বার্থে সরকারের পদক্ষেপ আটকে যায়, কিন্তু গণমাধ্যম জনগণের পক্ষ থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে দুর্নীতি রোধে অনেক কার্যকর ভূমিকা পালন করে। উদাহরণ দিয়ে বলি, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচারকৃত অর্থের গন্তব্য হল সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কানাডা এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশের সাথে। সম্প্রতি বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী এস আলমপুর সিঙ্গাপুরে প্রায় 100 কোটি ডলার অর্থ পাচার করে সেখানে বাণিজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। 2023 সালে এমন অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিল একটি ইংরেজি দৈনিক। এছাড়াও গত 11 নভেম্বর শীর্ষ কাগজ পত্রিকার বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের মহল থেকে গত 16 বছরে দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল ঢাকা শিক্ষা বোর্ডের সচিব। সুতরাং পত্রিকা যদি এই তথ্যটি প্রকাশ না করতেন তাহলে আমরা জানতে পারতাম না বোর্ডের দুর্নীতির কথা এবং সেই সঙ্গে দুর্নীতি রোধে সরকার মাননীয় মডারেটর, গণমাধ্যমে প্রকাশিত তথ্য শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়ে, যা সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়তা করে। বাংলাদেশের 2016 সালে প্যানামা পেপার স্ক্যান্ডাল এর মাধ্যমে অসংখ্য নেতা এবং ধনী ব্যবসায়ীরা যারা কর ফাঁকি দিচ্ছিলেন তাদের নাম সামনে আসে। তথ্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর অনেক দেশের সরকার এর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়। বাংলাদেশের ক্ষেত্রেও গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি আন্তর্জাতিক মহলে এমন দুর্নীতির আলোচনার সূত্রপাত ঘটায়, যা সরকারকে আরো অধিক সতর্ক এবং দায়িত্বশীল হতে বাধ্য করে। যেখানে গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অর্থের অপব্যবহার এবং স্বজনপ্রীতির মাধ্যমে দুর্নীতি হয়েছিল। সরকার বিষয়টি জানলেও এর সঠিক পদক্ষেপ নেয়নি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি চাপা দেওয়া হয়েছিল। অর্থাৎ সরকার নিজে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয় তাহলে সরকার দুর্নীতি রোধ করবে কিভাবে? এবং মিরপুর 10 স্টেশনে ক্ষতিগ্রস্ত অংশ
বিরুদ্ধে সরকার এই বক্তব্য প্রমাণ করে যে সরকার দুর্নীতি রোধ না করে নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। মাননীয় মডারেটর, এখন আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন, অনেক সময় সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকায় তার রাজনৈতিক প্রভাবের শিকার হয়। এমন পরিস্থিতিতে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে এই সংস্থাগুলো কাজ করবে? এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সামিরা আক্তার মিমকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আইরিন আফরোজ ঐশীকে তার যুক্তিতর্ক উপস্থাপনের অনুরোধ করছি। Only a government committed to transparency and justice can truly eliminate corruption. ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। প্রথমেই শুরু করছি আমাদের বিপক্ষ বন্ধুদের ভুল তথ্যের জন্য। তারা বলেছে শুধুমাত্র সরকারি আমলা দুর্নীতি করছে। প্রথম বক্তা বলেছেন, কিন্তু দুর্নীতি সব থেকে বেশি হয় ব্যক্তি কেন্দ্রিক। আমরা দেখেছি বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি, সেইখানে পুলিশ খাতে 70% দুর্নীতিভুক্ত এবং ট্রাফিক আইনে যেখানে 90.6% দুর্নীতি। আমরা দেখেছি যে আগে রাস্তাঘাটে ট্রাফিক আইন না মানলে লাইসেন্সবিহীন গাড়ি চললে আমরা পুলিশকে হাতে হাতে টাকা দিতে, সেইখানে কিন্তু সরকার ব্যবস্থা তাদেরকে ই-সেবার মাধ্যমে এখন তারা মামলা দায়ের করে এবং তারা অনলাইনে টাকা প্রদান করে। ফলে আমাদের কিন্তু সরকার যথাযথভাবে সেইখানে এই জন্য আমাদের কোনো দায় সুবিধাভোগী গোষ্ঠী কিন্তু অর্থ হাতে নিতে পারছে না। এবং তিনি আগে বলেছেন আবেদ আলীর ঘটনার কথা। মাননীয় মডারেটর, 2024 সালের ঘটনা আসলে আবেদ আলী। যদি আমরা আগের দিকে খেয়াল করি, 2001 সাল থেকে এ পর্যন্ত প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটেছে বহুবার, যেখানে 2010 সাল পর্যন্ত মেডিকেলি প্রশ্ন ফাঁস হয়েছে 14 বারেরও বেশি এবং 2021 সালে ব্যাংকিং খাতে দুর্নীতি 11টি পদের দুর্নীতি হয়েছে। যদি তারা তখন দুর্নীতি রোধ করতো, 2024 সালে এসে কিন্তু আমাদের আবেদ আলীর মতো ঘটনা ফেস করতে হতো না। মাননীয় মডারেটর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে সরকারের সদিচ্ছাই পারে দুর্নীতি রোধ করতে। অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। ঠিক এমনই মন মানসিকতা আমাদের মাঝে চলে আসছে। এই জন্য সরকার বিভিন্ন ওয়েবসাইট চালুর মাধ্যমে আমাদেরকে দুর্নীতি রোধে সচেতন করেছেন। যেমন আমাদের আগে ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এনআইডির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো এবং তাদের জন্য আমাদেরকে কি নির্দিষ্ট গোষ্ঠীকে টাকা দিতে হতো। এখন কিন্তু তা দিতে হচ্ছে না। এবং মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা খাতে দুর্নীতি এড়াতে সরকার ভর্তি পরীক্ষা সহ এবং উপবৃত্তি প্রদানেও কিন্তু অনলাইন সেবা প্রদান করেছেন, যেন দুর্নীতিভুক্ত কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা হাতে নিতে না পারেন। মাননীয় মডারেটর, যেখানে গণমাধ্যমের অপপ্রচারের কারণে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ বলেছে 99% মানুষ গণমাধ্যমের তথ্য বিশ্বাস করছে না, কারণ তারা প্রচুর ভুল তথ্য দিচ্ছে আমাকে। সেই জন্য আমাদের বর্তমান সরকার ব্যবস্থা গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে, যেন গণমাধ্যম স্বচ্ছ, স্বাধীন এবং সক্রিয় ভূমিকা পালন করতে পারে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যেখানে দুর্নীতি গণমাধ্যমকেই দুর্নীতি মুক্ত করছে সরকার, সেখানে কিভাবে গণমাধ্যম সরকারের থেকে দুর্নীতি রোধে বেশি কার্যকর হতে পারে? মাননীয় মডারেটর, অমুক বাড়িতে চোর এসেছে বলে যদি আমি নিউজ ছাপিয়ে দিই তাহলেই কিন্তু চুরি রোধ হয়ে যায় না। তেমনই দুর্নীতির নিউজ দিলেই কিন্তু দুর্নীতি রোধ হয়ে যায় না। আমরা দেখেছি জুলাই বিপ্লবের পর যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে মিডিয়া চাটুকারি করবে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, তখনই তারা কি করলো? যত সকল চাঞ্চল্যকর তথ্য কে দুর্নীতি করছে এগুলো ফাঁস করলো। কিন্তু তার আগে তারা নিজেরাই সেই দলের। এই জন্যই কিন্তু সাম্প্রতিককালে 37 জন সাংবাদিককে তাদের সদস্য পদ স্থগিত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র পক্ষপাতিত্ব, দালালি এবং চাটুকারিতা এবং তাদের ভুল তথ্যের জন্য। মাননীয় মডারেটর, এখান থেকে আমরা বুঝতে পারি অবশ্যই গণমাধ্যম নয়, সরকারি দুর্নীতি রোধে সবচেয়ে বেশি কার্যকর। ধন্যবাদ আইরিন আফরোজ ঐশীকে। এ পর্যায়ে
ইতিহাস বিভাগের দলনেতা শিনু আক্তারকে তার যুক্তিতর্ক উপস্থাপনের অনুরোধ করছে। সৎপরে কাজ করিলে মিষ্টি হবে ফল, দুর্নীতি পালাতে দূরে সমাজ হবে উজ্জ্বল। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। অত্যন্ত যুক্তি নিয়ে আমি এর পক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন পুলিশ খাতের কথা। আমি আমার প্রতিপক্ষ দলেরকে বলতে চাই, কয়েকদিন আগে কোটা আন্দোলনের সময় পুলিশ প্রতিষ্ঠান কিন্তু সরকারি পক্ষে ছিল, যেখানে সরকারি দুর্নীতিতে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পুলিশ সেখানে সরকারকে সাপোর্ট করে যাচ্ছিল। সেখানে পুলিশ কিভাবে জনগণকে সচেতন করতে পারে, আর এই সময় তথ্য কিন্তু গণমাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামনে তুলে ধরে। মাননীয় মডারেটর, এখন চলে যাচ্ছে আমার সরাসরি মূল বক্তব্যে। মাননীয় মডারেটর, দুর্নীতির বিরুদ্ধে সরকারের নিজস্ব পদক্ষেপ অনেক সময় কার্যকর হয় না, কারণ সরকারি কর্মকর্তারা বা ক্ষমতাসীন দল কোনো কিছু চাপা দিতে চায় বা তাদের নিজেদের স্বার্থে কোনো পদক্ষেপ নিতে চায় না। সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে কার্যকর। মাননীয় মডারেটর, ভারতের নীলকান্ত কেলেঙ্কারি বা বেঙ্গালুরু পানীয় কেলেঙ্কারির মতো উদাহরণে দেখা যাচ্ছে সরকার কিছু করার আগেই গণমাধ্যমে প্রথমে বিষয়টি ফাঁস করেছে এবং তা দিয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়ে সরকারকে বাধ্য করেছে ব্যবস্থা নিতে। সরকারের বিরুদ্ধে গণমাধ্যমের শক্তিশালী প্রতিবেদন কখনো কখনো জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়তা করে। মাননীয় মডারেটর, গণমাধ্যমের স্বাধীন সত্তার মতো গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকেই জনগণকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রথম আলো, বিবিসি বা আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে, যারা দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করেছে। সরকার অনেক ক্ষেত্রে দুর্নীতি চাপা দিতে চাইলেও গণমাধ্যমের স্বাধীন রিপোর্টিং এসব ঘটনা জনগণের সামনে তুলে ধরে। মাননীয় মডারেটর, দ্রুত তথ্য পৌঁছানোর ক্ষেত্রে মাননীয় মডারেটর, গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক মাধ্যমে দ্রুত এবং বিস্তৃত পরিসরে তথ্য পৌঁছাতে সক্ষম। ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মাধ্যমে আজকাল খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, শ্রীলঙ্কায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনগণের চাপে অনেক সরকারি কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, গণমাধ্যম যে শুধু দুর্নীতি প্রকাশ করে তাই নয়, তার সমাধান প্রস্তাব করতে পারে এবং জনগণকে সচেতন করে যে গণমাধ্যম কিভাবে দুর্নীতি প্রতিরোধ করে তুলবে। উদাহরণ হিসেবে বলা যায় আবারও, প্রথম আলো বা বিডি নিউজ 24 বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। মাননীয় মডারেটর, 2021 সালের 8 জুলাই রূপগঞ্জে সেজানো একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে বহু মানুষ নিহত হয়। তদন্তে জানা যায় সেখানে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা ছিল না এবং মালিক পক্ষের অবহেলা ছিল। যদিও স্থানীয় প্রশাসন জানত, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এতেই বোঝা যায় দুর্নীতির ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন থাকবে, সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেই পারে, তাহলে সরকার নিয়ন্ত্রিত সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠার কেন এসব সংস্থাগুলোতে বড় পরিবর্তন দেখা যায় না? গণমাধ্যমের চাপ না থাকে যে জনগণ এসব ঘটনা সম্পর্কে জানতে পারবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, সরকার দুর্নীতি রোধ করার জন্য দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন আইন প্রতিষ্ঠা করার পরও দুর্নীতি রোধ করতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা। এক্ষেত্রে গণমাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রচার করে সে জনগণের সামনে তুলে ধরে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা শিনু আক্তারকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা শাহরিয়ার হাসানকে তার যুক্তিতর্ক উপস্থাপনের অনুরোধ করছে। ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং বিচারকবৃন্দ। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি রোধে গণমাধ্যম অপেক্ষা সরকার বেশি কার্যকর নাকি গণমাধ্যম বেশি কার্যকর সেই বিষয়ে।
আমি বিষয়টির বিপক্ষে অবস্থান করছি, কারণ দুর্নীতি রোধে সরকারি একমাত্র কার্যকর উপায়। গণমাধ্যম দুর্নীতির চিত্র তুলে ধরতে পারে মাত্র, কিন্তু তা সরকার অপেক্ষা কার্যকর হতে পারে না। চীন সরকারের শক্তিশালী দুর্নীতি দমনের মাধ্যমে দুর্নীতির বড় বড় ঘটনাকে কড়া হাতে দমন করা সম্ভব হয়েছে। 2016 সালে দুর্নীতির দায়ে 3 লক্ষ সরকারি কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন সরকার। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে 16 বছরের কারাদণ্ড দিয়েছে। কঠোর আইন প্রণয়ন এবং বাস্তবায়ন এর জন্যই চীন সরকার দুর্নীতির হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তারা বারবার বলে গিয়েছে যে দুর্নীতি নির্ণয় সম্পর্কে, কিন্তু আজকের বিতর্কের বিষয় হচ্ছে দুর্নীতি রোধ সম্পর্কে। তারা দুর্নীতি কিভাবে গণমাধ্যমের মাধ্যমে রোধ করছে সে বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি। যে দেবতা যে ফুলে তুষ্ট, সে দেবতাকে সেই ফুলে দিতে হয়। বলছি ঘুষের কথা। ঘুষের অপর কিছু নাম হচ্ছে স্পিড মানি, ব্রিজ পেমেন্ট। ঘুষ আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঘুষই হচ্ছে দুর্নীতির সূত্রপাত ঘটাচ্ছে। চোখ বন্ধ করে একবার ভাবুন, দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ ছাড়া কি কোনো সেবা গ্রহণ করা সম্ভব হয়? না। তবে এখন কিছু ক্ষেত্রে ঘুষ, স্পিড মানি লেনদেন করার আর কোনো সুযোগ নেই। ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রনিক পর্চা এইসব ক্ষেত্রে সরকার তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করছে, যার ফলে আর্থিক লেনদেনে টাকার লেনদেনটা কমে এসেছে। অনলাইন ভিত্তিক ফি প্রদানের মাধ্যমে আমাদের আর হাতে টাকা লেনদেন করতে হচ্ছে না, যার ফলে কমে এসেছে দুর্নীতি এবং কমে এসেছে ভোগান্তি। গণমাধ্যম এসব ক্ষেত্রে দুর্নীতির তথ্য প্রকাশ করেছে বারবার, কিন্তু গণমাধ্যম দুর্নীতি রোধ করতে পারেনি। এসব দুর্নীতি রোধে কার্যকর ভূমিকায় সরকারের সদিচ্ছায় প্রধান। গণমাধ্যম কর্মীদের হলুদ সাংবাদিকতা দুর্নীতি বরং প্রশ্রয় দিয়ে থাকে। বিগত দিনগুলিতে গণমাধ্যম দুর্নীতির চিত্র তুলে ধরার বদলে সাবেক সরকারের চাটুকারিতা করতে ব্যস্ত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে বলেছেন, চাটুকারিতা করলে সেসব দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম কর্মীদের ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তীতে কিছু গণমাধ্যম কর্মী প্রতিষ্ঠান বাতিল করেন, যার ফলে গণমাধ্যম এখন সাবেক সরকারের দুর্নীতির চিত্র সঠিকভাবে প্রচার করছে এবং তুলে ধরছে। হলুদ সাংবাদিকতা ঠেকাতেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। জেলে বন্দি থেকে সিঙ্গাপুর হয়ে গেছে উন্নয়নের সর্বোচ্চ শিখরে। এটি সম্ভব হয়েছে সিঙ্গাপুরের কঠোর আইন বাস্তবায়নের মাধ্যমে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে মেট্রো রেল প্রকল্প এবং রেলের 3 মেগা প্রকল্প এর প্রকল্প ব্যয় পুনর্মূল্যায়ন করে 17,000 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এটি হয়েছে সরকারের সদিচ্ছার ফলে। গণমাধ্যম তো 2024-এর আগেও ছিল। তৃতীয় বক্তা বলে গেলেন যে হচ্ছে প্রথম আলো, বিবিসি তারা আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতি রোধ করে আসছেন, কিন্তু 2024-এর আগে বড় বড় দুর্নীতির কথাই তো তারা ছাপিয়ে দিয়েছেন। এর উত্তর দিয়ে যাবেন তারা তখন কেন দুর্নীতির তথ্যগুলো ছাপিয়ে দিয়েছে। সমাজে দুর্নীতির বিরুদ্ধে একটি স্থায়ী পরিবর্তন আনতে হলে অবশ্যই সমাজে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, জাপান সরকার শিক্ষা ব্যবস্থার সাথে দুর্নীতি বিরোধী নৈতিক শিক্ষা চালু করছে। আমি বলবো সরকারি প্রধান কার্যকর শক্তি দুর্নীতি রোধে। ধন্যবাদ। আমরা পক্ষ এবং বিপক্ষ দলের যুক্তিতর্ক শুনেছি। এই পর্যায়ে যুক্তিতর্ক খণ্ডনের জন্য পক্ষ দলের দলনেতা শিমু আক্তারকে অতিরিক্ত 2 মিনিট তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, এটা ঠিক যে গণমাধ্যমের ক্ষমতা সীমিত এবং তারা সরাসরি আইন প্রয়োগ করতে পারে না। তবে গণমাধ্যমের ভূমিকা মূলত দুর্নীতির ঘটনা প্রকাশ করা এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করা, যাতে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। জনগণকে সচেতন করার মাধ্যমে গণমাধ্যম সরকারের উপর চাপ সৃষ্টি করে, যা আইন প্রয়োগকে কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করে। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন গণমাধ্যম প্রকাশ করে কিন্তু সরকার তা কার্যকর করে। আমি আমার প্রতিপক্ষ দলকে বলতে চাই, সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও আইন থাকার পরেও দুর্নীতি
নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা। মাননীয় মডারেটর, যখন সরকারি নীতিমালা ও আইনকে ফাঁকি দিয়ে যখন দুর্নীতি মহাসমারোহে চলছে, তখন গণমাধ্যমে এগুলো রুখে কার্যকর ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, গণমাধ্যম না থাকলে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে না, কাজে সরকারের নিজেরও সুযোগ তৈরি হয় দুর্নীতি করার। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলে গেছে গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে। আমি মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলকে বলতে চাই, গণমাধ্যম একটা বা দুইটা নয়, গণমাধ্যমের প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে, যেখানে একটা গণমাধ্যম ভুল তথ্য দিবে তো অন্য গণমাধ্যম সঠিক তথ্য দিবে। মাননীয় মডারেটর, কয়েকদিন আগে 2024 সালের ভোট আন্দোলন, যেখানে সবগুলো গণমাধ্যম সরকারি পক্ষে থাকলেও যমুনা টিভি কিন্তু জনগণের সামনে সবগুলো তথ্য তুলে ধরে। মাননীয় মডারেটর, আজকে এই দুর্নীতি কোনটা গণমাধ্যম কোনটা ভুল তথ্য প্রচার করে এবং কোনটা সঠিক তথ্য প্রচার করে, তা একজন শিক্ষিত এবং সচেতন নাগরিক তা বুঝতে পারে। মাননীয় মডারেটর, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা শিমু আক্তারকে। এবার যুক্তিতর্ক খণ্ডনের জন্য বিপক্ষ দলের দলনেতা শাহরিয়ার হাসানকে অনুরোধ করছি। ধন্যবাদ। সরাসরি আইন প্রয়োগের কথা বলে গেলেন দলনেতা, প্রতিপক্ষ দলের দলনেতা। সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা রয়েছে স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন সরকারের এমন একটি সংস্থা যা স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করে। আপনারা বারবার বলে গেলেন গণসচেতনতার কথা, কিন্তু দুর্নীতি রোধে গণসচেতনতা সৃষ্টির জন্য একমাত্র দুর্নীতি গণমাধ্যমের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও কাজ করে। গণমাধ্যমের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো সীমাবদ্ধতা নেই। তাদের সরঞ্জাম এবং জনবলের অভাব নেই, কিন্তু তদন্ত ক্ষেত্রে গণমাধ্যমে ওই রকম সরঞ্জাম নেই যা দুদকের রয়েছে। আপনারা বারবার বলে গেলেন যে সরকারের ব্যর্থতা, কিন্তু আমরা বুঝাচ্ছি যে সরকারের সদিচ্ছায় পারে দুর্নীতি রোধ করতে। আপনারা সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন, কিন্তু সরকার কিভাবে দুর্নীতি রোধ করছে সে বিষয়ে, দুর্নীতি কিভাবে রোধ করবে গণমাধ্যমের দ্বারা সে বিষয়টি ফুটিয়ে তুলেননি। আরো টিআই এর সুপারিশ অনুযায়ী টিআই বলেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, দুর্নীতি রোধে একমাত্র কার্যকর উপায় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা তথা সরকারের সদিচ্ছা। আপনারা বলে গেলেন একটি টিভি 24-এর গণঅভ্যুত্থানে একটি টিভি হচ্ছে জনগণের পক্ষে কাজ করেছে। বাকি যে আরো হাজার হাজার গণমাধ্যম ভুল তথ্যের মাধ্যমে যে মানুষকে অপপ্রচারের মাধ্যমে যে একটা ভীতি সৃষ্টি করেছে সেটি বিষয়ে আপনারা বললেন না। আরো একটি বিষয়, আপনারা বারবার বললেন সরকারের ভুলগুলো, সরকারের দুর্নীতিগুলো, কিন্তু আপনারা গণমাধ্যম কিভাবে দুর্নীতি রোধ করছে সেগুলো বলছেন না। আমি তো বললাম যে হচ্ছে সরকারই একমাত্র দুর্নীতি রোধ করতে পারে। সিঙ্গাপুরের কঠোর আইন যদি দেখেন, সিঙ্গাপুরে মাদক পাচারের জন্য তারা এমন আইন প্রয়োগ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার হাসানকে। শুধু আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। তো বিতর্কের যে বিষয় সেটা শুরুতেই বলেছি যে বিতর্ক হচ্ছে যুক্তি, তর্ক এবং তথ্যের সমন্বয়, এবং তার্কিকদের একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে বিতর্ক আমাদের সমতার শিক্ষা দেয়। আমরা একই সমতলে দাঁড়িয়ে যুক্তি